রাজ্যে এগলির রানী ছিল ভীষণ ভালো। সব সময় পাখিদের কষ্ট দূর করার চেষ্টা করত, তাদের বিপদে পাশে দাঁড়াতো। রানীমা, এসে গেছি। আসলে মেয়েকে আর অসুস্থ স্বামীকে খাইয়ে আসতে বড্ড দেরি হয়ে গেল। ক্ষমা করবেন আমাকে রানীমা। আমি কি কখনো তোমাকে কথা শুনিয়েছি? আমি তো তোমাদের সমস্যা বুঝি টুনি। যাও, এখন কাজে লেগে পড়ো। সত্যি রানীমা, আপনি রাজামশাইয়ের পর একজন যোগ্য রানী, যে কিনা আমাদের বিপদে পাশে থাকেন। আপনার মতো রানীমা আমাদের প্রতিটা বনে বনে হোক। থাক, এখন আমার প্রশংসা করতে হবে না। এখন আমি আমার বনটা একটু ভালো করে ঘুরে দেখব। রানী ইগলি বন দর্শনে চলে যান আর টুনি রাজ্যের রান্নার কাজ করতে থাকে। টুনির হাতের রান্না ছিল ভীষণ সুস্বাদু, তাই রানীমা টুনির হাতের রান্না ভীষণ ভালোবাসতো। কিরে টুনি, সারাদিন অন্যের বাড়িতে কাজ করে এখন কিনা খাবার নিয়ে এসেছিস? তোকে দেখলে আমার সত্যি কষ্ট হয়। এই বয়সে কিনা এত কষ্ট করছিস? যদি তোমার কষ্ট হয় তাহলে হাসছো কেন দিদি? আর শোনো, টোনা অসুস্থ, তাই আমি কাজ করছি। টোনা সুস্থ হলেই আমাকে আর কাজ করতে হবে না। তাছাড়া কোনো কাজই ছোট না, বুঝতে পেরেছো? টোনা তো অসুস্থ থাকবে। ওই অভিশপ্ত পুকুরের পাড়েই তো তোরা থাকিস। কত করে বলি পুকুরটা মাটি দিয়ে বন্ধ করে দে। বন্ধ করতে হবে না দিদি, আমার বিশ্বাস সৃষ্টিকর্তা একদিন ঠিক ওই পুকুর ব্যবহারযোগ্য বানিয়ে দিবে। টনি কাকুলির সাথে তর্ক না বাড়িয়ে সেখান থেকে চলে যায় আর কাকুলিও বাড়িতে চলে আসে। এভাবেই দিন কাটতে থাকে। দেখো দেখো, পুকুর পাড়ে কেমন যেন বাতাস আর ভয়ঙ্কর শব্দ হচ্ছে। আমার তো ভীষণ ভয় করছে মা। চুপ কর মা, চুপ কর। ও এমনি শব্দ হচ্ছে মনে হয়। তুই ভয় পাস না মা, চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়। মেয়েটাকে তো বোঝালাম, কিন্তু সত্যি তো এটা ভাবার বিষয়। পুকুর পাড়ে কি এমন রহস্য আছে? একবার মনে হয় রানীমায়ের সাথে কথা বলা দরকার এই বিষয় নিয়ে। টনি চিন্তার জগতে ডুবে যায় আর সময়ের সাথে সাথে বাহিরের শব্দ থেমে যায়। টনির আর সাহস হয় না বাহিরে এগিয়ে সত্যটা দেখার। এই মাছ নিয়ে যাও, মাছ। ছোট ছোট মাছের ছানাও পাবে। পুকুরে চাষ করলে বাম্পার ফলন। মাছ নিয়ে যাও, মাছ। কবুতর দাদা, আমাকে কিছু মাছের ছানা দাও তো। হ্যাঁ রে টনি, মাছ না হয় দেব, কিন্তু তুই কি ওই পুকুরে চাষ করবি নাকি? হ্যাঁ মানে ইচ্ছে আছে, আর একবার মাছ ছেড়ে দেখতে চাই। সত্যি, তোরা যে ভুতুরে পুকুরে কেন মাছ ছাড়িস জানি না, তবে তোর কাছে টাকা আছে তো? আসলে দাদা, টাকা তো বাড়িতে আছে। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে টাকা দিচ্ছি। ওরে বাবা, না না, তোর ওই ভুতুরে এলাকায় আমি যাব না। আমি এখানে দাঁড়িয়ে আছি, তুই টাকা নিয়ে আয়। কবুতর দাঁড়িয়ে থাকে আর টুনি টাকা এনে কবুতরকে দেয় আর টুনি মাছ নিয়ে গিয়ে পুকুরে ছেড়ে দেয়। টুনির বাড়ির আশেপাশে কেউ আসতে চাইতো না, কিন্তু সাহসী টুনি ঠিক তার স্বামী সন্তানকে নিয়ে থাকতো। এভাবেই দিন কাটতে থাকে। উফ বাবা, পেট বড্ড ব্যথা করছে, মনে হয় পটি করতে হবে। যাই, একটু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করে আসি, পটি পেলে পটি করব। কাকুলি গভীর রাতে এসেই বাহিরে হাঁটাহাঁটি করতে থাকে। এমন সময় বাবা, এই পাখিটা এত রাতে বাইরে কেন? মনে হয় ওরা আমার মতো ঘুম আসছে না। যাই, পাখিটাকে একটু নাচিয়ে আসি। আক্রমণ! ওরে বাবারে, ওই মৌমাছিটা আমার দিকে এভাবে এগিয়ে আসছে কেন? আমাকে আবার কামড়ে দিবে না তো? পালা কাকুলি, পালা। কাকুলি আশেপাশে খেয়াল না করে প্রাণপণে পালাতে থাকে আর আশেপাশে তাকাতে কাকুলির ভয়ে কলিজা কেঁপে ওঠে। ওরে বাবারে, এই গভীর রাতে কিনা আমি এখানে এলাম, যেখানে দিনে আসতে আমি ভয় পাই। মাথাটা কেমন ঘুরছে। কাকুলি গাছের আড়ালে মাথা ঘুরে পড়ে যায় আর কাকুলির জ্ঞান ফিরে আসে এক ভয়ঙ্কর চিৎকারে। বোকা পাখি, আবার কিনা মাছ ছেড়েছে। মজা করে এবার খাবো, আমাকে কেউ আটকাতে পারবে না। ডাইনি পুকুর থেকে একটার পর একটা করে মাছ ধরে খেতে থাকে আর কাকুলি আড়াল থেকে সব দেখতে থাকে। পেটটা একদম ভরে গেল। যাই, এবার দেখি আমার আসল জিনিসপত্রগুলো সব ঠিক আছে কিনা।
ডাইনি জলের নিচে ডুব দেয় আর নিচ থেকে একটা গহনার বাক্স তুলে নিয়ে আসে আর গহনাগুলো ভালো করে দেখতে থাকে। সোনার গহনাগুলো চকচক করছিল। অন্যদিকে আড়াল থেকে এসব দেখে কাকুলির চোখ লোভে চকচক করে ওঠে। এবার সবটা বুঝতে পারছি আমি। এবার তবে যাই, আমিও আসল কাজটা সেরে নেই। কাকুলি এক লাফে জলের গভীরে চলে যায় আর ডাইনির সোনার বাক্স নিয়ে পালিয়ে বাড়িতে চলে আসে। না না না, এ হতে পারে না। আমার পূর্বপুরুষদের দেয়া এত এত গহনা কে চুরি করলো? আমি এতদিন থেকে পাখিদের ভয় দেখিয়ে এগুলো এখানে লুকিয়ে রেখেছি। কে এত বড় সর্বনাশ করলো? ছাড়বো না, আমি এই বনের পাখিদের ছাড়বো না। ডাইনি ভীষণ রেগে যায় আর পুরো বনের তাণ্ডব চালাতে থাকে। ডাইনি একটার পর একটা পাখিদের ধরে খাঁচায় বন্দি করতে থাকে। এতদিন তাহলে এই পুকুর কোনো ডাইনির দখলে ছিল, কিন্তু হঠাৎ এই ডাইনি এত রেগে গেল কেন? কি হবে এবার? আমার অসুস্থ স্বামীকে যে ওই ডাইনি ধরে নিয়ে গেছে। টনি, শুনলাম ওই ডাইনির নাকি পূর্বপুরুষদের সোনা গহনা সম্পদ সব চুরি হয়েছে। ওই পুকুরে তো আমরা কেউ যাই না। তাহলে কি তুই অভাবের তাড়নায় সব চুরি করেছিস? না না দিদি, এমন অপবাদ আমাকে দিও না। আমি এমন কাজ করিনি। তবে শোনো, আমাদের হাত পা গুটিয়ে থাকলে চলবে না। আমাদের এক্ষুনি রানীমায়ের কাছে যেতে হবে। তিনি পারবেন এর সমাধান করতে। এরপর সব পাখিরা মিলে পাখির রানী ইগলির কাছে যায় আর তাকে সবটা খুলে বলে। সে কি সর্বনাশ! আমার বনবাসীরা কিনা ভালো নেই? তাহলে তো এর একটা ব্যবস্থা করতেই হয়। ওই ডাইনিকে তো ঠিক সময়ে গহনা ফিরিয়ে না দিলে ও আরো ক্ষতি করবে। হ্যাঁ রানীমা, তাই তো আপনার কাছে এসেছি। আপনি কোনো একটা ব্যবস্থা করুন। চিন্তা করো না তোমরা, তোমরা বাড়িতে যাও, আমি একটা ব্যবস্থা করবই। কাল সব পাখিরা আমার রাজ্যে চলে আসবে। ইগলির কথায় পাখিরা বাড়িতে চলে আসে আর পরদিন সব পাখিরা রাজ্যে চলে আসে আর ইগলি তান্ত্রিক সহ এক শিশি জল নিয়ে পাখিদের কাছে চলে আসে। এই রে, আমাকে তো চুরি করার সময় কেউই দেখেনি। তবে কি আমি আজ ধরা পড়ে যাব? কি হবে এবার? শোনো সবাই, এই যে এই শিশির জল দেখতে পাচ্ছ, এগুলো মন্ত্রপুত জল। এই জল আমি তোমাদের শরীরে ছেটাবো। যদি কোনো পাখি চুরি করে থাকে তাহলে তার শরীরে ফোসকা পড়ে যাবে আর সে মারাও যেতে পারে। ইগলির কথা শুনে কাকুলির মুখে ভয়ের ছাপ ভেসে ওঠে। এখনো সময় আছে, কে চুরি করেছো স্বীকার করো। আমাকে ক্ষমা করে দিন রানীমা, আমি লোভে পড়ে চুরি করেছি। আমার শরীরে জল ছেটাবেন না রানীমা, ছেটাবেন না। দিদি, তুমি এই কাজ করেছো? ছি, কিন্তু তুমি কি করে সন্ধান জানলে? আমার রাজ্যে কিনা চুরি? তান্ত্রিক বাবা, আপনি ডাইনিকে মন্ত্র বলে ডাকুন আর প্রহরী, তোমরা কাকুলিকে সাথে নিয়ে গহনা নিয়ে এসো। তান্ত্রিক মন্ত্র বলতে শুরু করে আর মন্ত্র শেষ হতেই ডাইনি এসে হাজির হয়। দেখেছিস কেন? সবগুলো যেচে বন্দি হতে, তবে চল সবগুলো বন্দি হ। না ডাইনি, তোমাকে ডেকেছি তোমার গহনা ফিরিয়ে দিব বলে। আসলে আমাদের এক পাখি তোমার গহনা চুরি করেছিল, কিন্তু তুমিও এতদিন টুনির পুকুর দখল করে অন্যায় করেছো, পাখিদের বন্দি করে অন্যায় করেছো। তোমার জন্য অভাবী টুনি ওর পুকুর ব্যবহার করতে পারেনি, পাখিরা ভয়ে কেউ যায়নি। আরে আরে, তাই তো, এসব তো ভাবিনি। তোরা আসলে অনেক ভালো পাখি, নয়তো তোরা তান্ত্রিক দিয়ে আমাকে বন্দি করাতে পারতি। আচ্ছা ঠিক আছে, তোরা আমার গহনা ফিরিয়ে দে। আমি বন্দি পাখিদের ছেড়ে দিয়ে অনেক দূরে চলে যাচ্ছি। এরপর পাখিরা ডাইনির সম্পদ ডাইনিকে ফিরিয়ে দেয় আর ডাইনিও বন্দি পাখিদের মুক্ত করে দিয়ে অনেক দূরে চলে যায়। অন্যদিকে কাকুলিও তার ভুল বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপর থেকে টুনির পুকুর আবারও ব্যবহারযোগ্য হয়ে ওঠে। দেখলে তো বন্ধুরা, ক্ষমা করা মহৎ গুণ। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।
ছাগলের ডাক মনে হচ্ছে। আমার বাসায় আবার ছাগল ডাকলো না তো? না, গিয়ে দেখতে হবে তো। এই বলে টিয়ে ঘরের বাইরে বের হয়, আর বের হয়ে দেখতে পায় তার গাছের সব সবজিগুলো ছাগল খেয়ে নিচ্ছে। এ মা, আমার কাছে সবজিও খেলো, গাছও নষ্ট করেছে। এটা কার ছাগল? নিশ্চয়ই সুখী দিদির ছাগল। আমি এই ছাগলকে ছাড়বো না। এরপর টিয়ে ছাগলটা নিয়ে সুখীর বাসায় চলে আসে। সুখী দিদি, ও সুখী দিদি, তুমি তোমার ছাগলটা ঠিক মতো বেঁধে রাখতে পারো না? আমার যে সবজি গাছের সব সবজি খেয়ে নিয়েছে, আবার গাছও নষ্ট করেছে। এরপরে যদি আর একবার আমার বাসায় আসে তোমার ছাগল, আমি কিন্তু ছাগল বেঁধে রাখবো, আর দিবই না তোমার ছাগল। এই যে রেখে গেলাম তোমার ছাগল, বেঁধে রাখো ভালো করে। টিয়ে এসব বলে রেগে মেগে সেখান থেকে চলে যায়, আর সুখীও তার ঘর থেকে বের হয়ে আসে। এই ছাগলকে নিয়ে আর পারি না, খালি অন্যের জিনিস নষ্ট করে। এই বদমাস ছাগল, তোর কারণে কতজনের গালি খেতে হয়। হ্যাঁ, তোকে আর এই বাসাতেই রাখবো না। চল, তোকে আজই বাজারে বিক্রি করে দিব। এই বলে সুখী ছাগলকে নিয়ে বাজারে চলে আসে। সুখীর ছাগল দেখা মাত্র কেউ আর কিনতে চায় না, তাই সুখী কোনো উপায় না পেয়ে বাজার থেকে আবারও বাসার দিকে আসতে থাকে। আমার এই হাঁসটা কোনো কামেরই না, সবগুলো হাঁস ডিম পারে আর এই হাঁসটাই ডিম পারে না। এই হাঁস নিয়ে বাজারে যাই, দেখি বিক্রি করা যায় কিনা। এরপর কালো হাঁস নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয়। কি গো সুখী দিদি, ছাগল নিয়ে কোথায় চললে? বাসার দিকে যাচ্ছ নাকি? হ্যাঁ রে কালু, কি আর করব, ছাগলটা বিক্রি করতে চাচ্ছি, কিন্তু কেউ আর নিতেই চাইছে না। তা তুই এই হাঁস বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিস নাকি? হ্যাঁ মানে না, সুখী দিদিকে এসব বলা যাবে না। একটা সুযোগ পেয়েছি সুখী দিদিকে বোকা বানানোর, এই সুযোগ হাতছাড়া করা একদম যাবে না। হাঁসকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি, এই আর কি। হাঁস কি ঘুরে নিয়ে বেড়ানোর জিনিস নাকি রে কালু? আরে সুখী দিদি, বুঝছো না কেন? এটা তো আর সেই হাঁস না, এটা হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস। মানে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? আমার মাথা ঠিকই আছে সুখী দিদি, আমি কি আর শখের বসে হাঁসকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি? বাসায় যদি হাঁস রাখি তবে যে চোর চুরি করে নিয়ে যাবে। কালু, তুই কি হাঁসটা বিক্রি করবি? আমাকে হাঁসটা দে, আমি তোকে এই ছাগলটা দিয়ে দিব। না না, আমি হাঁস বিক্রি করবো না, আর তাছাড়া এই ছাগলে আমার হাঁসের দাম উঠবে না। ঠিক আছে, আমি তোকে আরো কিছু টাকা দিচ্ছি, তবুও তুই আমাকে এই হাঁসটা দিয়ে দে। আচ্ছা ঠিক আছে, নাও তবে। এরপর সুখী কালুকে কিছু টাকা আর ছাগলটা দিয়ে দেয়। কালু সুখীকে হাঁস দেয়। সুখী দিদি এত বোকা, সামান্য হাঁসের বদলে টাকাও পেলাম, সাথে ছাগলও পেলাম। এখন শুধু এই ছাগলটা বিক্রি করার পালা। কালু এসব বলে খুশি মনে ছাগল নিয়ে তার বাসায় চলে আসে। টনি, এবার চাষাবাদ করে কিন্তু বেশ আরাম পেলাম। মাটিগুলো অনেক নরম ছিল, সেরকম কষ্ট করতে হয়নি, আর ফলনও বেশ ভালো হয়েছে। ঠিক বলেছ টোনা, চলো এখন বাসায় চলে যাই। কাল এসে জমির আগাছা পরিষ্কার করব। ঘন ঘন যেগুলো গাছ আছে সেগুলো তো তুলতে হবে, নয়তো আর বাকি গাছগুলো বড় হবে না। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে টনি, তবে চলো। এরপর টনি আর টোনা তার বাসায় চলে আসে, আর এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন টনি আর টোনা আবারও তাদের জমিতে আসে। টনি, আমাদের যদি দুই একটা ছাগল থাকতো তবে এই ছোট ছোট ঘাস পাতাগুলো ছাগলকে খাওয়াতে পারতাম। টনি, আমাদের অনেকটা কাজ শেষ, আর একটু আছে, আমি কাজ করতে পারবো। তুমি এখন বাসায় চলে যাও। আচ্ছা ঠিক আছে টোনা, তুমি বাকিটা করো, আমি বাসার কাজ সেরে নেই। এই বলে টুনি বাসায় চলে আসে, আর টোনা একা একা বাকি কাজ করতে থাকে। টোনার কাজ শেষ হলেই টোনা তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। কালু দাদা, তুমি আবার কবে থেকে ছাগল পালা শুরু করলে? তোমার কাছে তো কোনো ছাগল ছিল না। কিছুদিন আগে ছাগলটা নিলাম রে টোনা। জানিস, ছাগলটা অনেক ভালো, ছাগলটা সোনার দুধ দেয়। তোকে এ কথা বললাম, শোন, এ কথা যেন আর কাউকে বলিস না। বা, সোনার দুধ দেয়, এই ছাগল নিতে পারলে তো অনেক ধনী হয়ে যাব। না না কালু দাদা, আমি আবার কাকে বলতে যাব? তা কালু দাদা, ছাগলটা কি তুমি বিক্রি করবে? বিক্রি করব মানে? আলবাত করব, তোর থেকে দ্বিগুণ টাকা নিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, বিক্রি তো করতেই পারি, কিন্তু আমাকে অনেক টাকা দিতে হবে। যদি দিতে পারিস তবেই ছাগলটা নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে কালু দাদা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি বাসা থেকে টাকা আনছি।
এসব বলে টোনা তার বাসায় চলে আসে টাকা নেয়ার জন্য। টোনা টুনির কাছ থেকে টাকা চাইতে থাকে। টুনি, আমাকে টাকা দাও তো, আমি কালু দাদার কাছ থেকে ছাগল কিনে নিব। জানো টুনি, কালু দাদার এই ছাগলটা সোনার দুধ দেয়। ছাগলটা নিতে পারলে আমরা অনেক ধনী হতে পারবো। টোনা, তোমার মাথা খারাপ হয়েছে নাকি? এত টাকা দিয়ে তুমি ওই ছাগল কিনবে? কালু দাদা তোমাকে বোকা বানাচ্ছে। ছাগল কোনোদিনও সোনার দুধ দেয় নাকি? তুমি এই ফাঁদে পা দিও না টোনা। টুনি, তুমি সবসময় অন্যদের ভুল বোঝো, কাউকে বিশ্বাস করতে চাও না। এত কথা না বলে আমি যা বলছি তাই করো। যাও, টাকাগুলো এনে দাও তো। এরপর টোনা টুনির কোনো কথা না শুনে টাকা নিয়ে সেখান থেকে কালুর বাসায় চলে আসে। কালু দাদা, এই নাও টাকা। তুমি যত বলেছো আমি ততই এনেছি। এখন দাও দেখি আমাকে ছাগলটা। হ্যাঁ, এই নে টোনা, ছাগল নে। নিয়ে যা টোনা, নিয়ে যা। কিছুদিন পরেই দেখতে পারবি মজা। এরপর টোনা খুশি মনে ছাগল নিয়ে সেখান থেকে চলে আসে। আর কালু এভাবে একে একে বনের সবার সাথে কিছু না কিছু নিয়ে বোকা বানাতে থাকে। টুনি, টুনি, দেখো আমি ছাগল এনেছি। কিছু ঘাস এনে দাও তো, ছাগলকে খাওয়াবো। এই যে নাও ঘাস। দেখেছো টুনি, ছাগলটা কত সুন্দর ঘাস খাচ্ছে। এভাবেই টোনা ছাগলকে ঘাস খাওয়াতে থাকে। টুনি, টুনি, তাড়াতাড়ি এখানে এসো, দেখে যাও কি হয়েছে। কি হয়েছে টোনা? তুমি এভাবে চিৎকার করছো কেন? টুনি, এই ছাগল তো সাদা দুধ দিয়েছে, কিন্তু কালু দাদা তো বলেছিল সোনার দুধ দিবে। হায় হায় রে, আমার সব শেষ হয়ে গেল টুনি। আমার যে সব শেষ হয়ে গেল। টোনা, আমি তোমাকে আগেই বলেছিলাম এই কালু দাদা তোমাকে বোকা বানাচ্ছে। তুমি আমার কথা শোনোনি। আমাদের এতদিনের জমানো টাকা নিমিষের মধ্যেই শেষ হয়ে গেল। আমি তো এই কালু দাদাকে কখনোই ছাড়বো না। কালু দাদা আমাদের ঠকিয়ে ধনী হচ্ছে, তা তো আমি হতে দিব না। আমি এক্ষুনি মোড়ল মশাইকে বিচার দিব। এই বলে টোনা আর টনি মোরলের বাসার উদ্দেশ্যে রওনা হয়। আর এক পর্যায়ে তারা চলে আসে আর এসে দেখতে পায় কিরে টোনা, তুইও এসেছিস? তুইও কি সে একই কথা নিয়ে এসেছিস নাকি? মোড়ল মশাই, আমি নিজেই কালু দাদাকে উচিত শিক্ষা দিতে চাই। কালু দাদা আমাকে অনেক টাকা নিয়ে ঠকিয়েছে। ঠিক আছে টোনা, আমি তোকে একটা বুদ্ধি দেই। এই কথা মতো কাজ করে কালুকে উচিত শিক্ষা দিতে পারবি। কি সেই বুদ্ধি মোড়ল মশাই? তুই কালুকে বলবি যে তোর ছাগল সত্যি সোনার দুধ দেয়, আর কালুকে ধন্যবাদও দিয়ে আসবি, তাতেই কাজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, আমি তাই করব। টনি, চলো আমার সাথে। এরপর টনি আর টোনা মোরলের বুদ্ধি মতো কালুর বাসায় আসে। কালু দাদা, ও কালু দাদা। কি হয়েছে রে টোনা, এভাবে ডাকছিস যে? তোমাকে অনেক ধন্যবাদ গো কালু দাদা। আমি যে তোমার কাছ থেকে ছাগল নিয়ে গেলাম, ওই ছাগল আজ থেকে সোনার দুধ দিতে শুরু করেছে, তাই তোমাকে ধন্যবাদ দিতে এলাম। কি, সোনার দুধ দিয়েছে? তবে আমি ছাগলটা বিক্রি করে ভুল করেছি। না না, এ হতে পারে না। যে করেই হোক ওই ছাগলটা আমাকে নিতে হবে। টনি আর টোনা কালুকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। আর কালু একা একা এসব ভাবতে থাকে। কিছুক্ষণ পর কালু টোনার কাছে আসে। টোনা, আমি যে তোকে ছাগল দিলাম, তুই ওই ছাগলটা আমাকে দিয়ে দে। তুই আমাকে যত টাকা দিয়েছিলি আমি তোকে তত টাকাই দিচ্ছি। না না, আমি তো অত টাকাই ছাগল দিতে পারবো না কালু দাদা। আচ্ছা ঠিক আছে, আমি তোকে তার থেকে বেশি টাকা দিচ্ছি, তবুও আমাকে ছাগলটা দে। এরপর কালু টোনাকে বেশি টাকা দিয়ে ছাগল নিয়ে যায়। কালু ছাগল বাসায় নিয়ে এসে দেখতে পায় টোনা তাকে বোকা বানিয়েছে। এ কি, টোনা আমাকে বোকা বানালো? এ ছাগল তো সাদা দুধ দিচ্ছে, আমার সাথে চলো কি? কালু রেগে মেগে ছাগল নিয়ে আবারও টোনার বাসায় চলে আসে। টোনা, তোর এত বড় সাহস, তুই আমাকেই বোকা বানিয়েছিস? কেন কালু দাদা, তুমি যখন আমাদের বোকা বানিয়েছো তখন আমাদের কেমন লেগেছে? এখন তুমিও বোঝো, আমাদের যে ফাঁদে ফেলেছিলে এখন তুমিও সেই ফাঁদে পড়েছো। হায় হায় রে, আমার কি সর্বনাশ হয়ে গেল। আমি যে কেন অন্যদের বোকা বানিয়েছি। আমি সত্যি অনেক অন্যায় করেছিলাম, যার পরিণাম এখন আমি পাচ্ছি। দেখলে তো বন্ধুরা, অন্যদের ঠকালে